আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 163তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। নির্বাচন কমিশন এ রাজ্যের এসআইআরে চা ও সিংকোনা বাগিচার শ্রমিক কর্মীদের কাজের রেকর্ডকে বাসস্থান ও পরিচয় জ্ঞাপক বৈধ নথি হিসেবে মান্যতা দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বলেছে তাদের দাবি মেনেই এটা করা হয়েছে। সিএএতে আবেদনের মাত্র 4 মাসের মধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কালেখাতলা পঞ্চায়েতের বরগাছি গ্রামের বাসিন্দা সবুজ দাস এবং তার পরিবার। গঙ্গাসাগর মেলায় নজরদারি ও ভিড় নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে রাজ্য সরকার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ আবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আসছি বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 163তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। স্বামীজির জন্মদিনটি দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। তিনি দেশ বিদেশের প্রায় 3000 যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা 10টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তাদের ভাবনা উপস্থাপিত করবেন। জন্মদিনে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে জন্মবার্ষিকী। সকালে মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ, স্বামীজির জীবন ও বাণী আলোচনা সহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় বহু ভক্ত ও সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন। বেলুড় মঠে স্বামীজির জন্মদিন উদযাপন উপলক্ষে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে দিনটি। কলকাতা পুরসভার পক্ষ থেকে দিনটি উদযাপন করা হচ্ছে। বিজেপি যুব মোর্চা আজ স্বামীজির জন্মদিনে রাজ্য জুড়ে বিবেক যাত্রা কর্মসূচি পালন করছে। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান জানিয়েছেন, 12ই জানুয়ারি শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, পবিত্র উপলক্ষ। তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলা সদরে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শোভাযাত্রা বের করা হবে। এই যাত্রার মাধ্যমে গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বামী বিবেকানন্দের স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে তা যুব সমাজ ও নারী শক্তির সামনে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআরে বাসস্থান এবং পরিচয় জ্ঞাপক বৈধ নথি হিসেবে চা বাগান এবং সিংকোনা বাগানের শ্রমিক কর্মচারীদের কর্ম সংক্রান্ত রেকর্ড বা নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির চা ও সিংকোনা বাগানে কর্মরতদের ওই নথিকে এক্ষেত্রে মান্যতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। তাতে স্বীকৃতি দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত। উত্তরবঙ্গের জেলাগুলির যেসব কঠোর পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, বনবাসী এবং বাগান কর্মীরা সুদীর্ঘ সময় রাজ্য সরকারের উদাসীনতায় তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্তে তারা উপকৃত হবেন। বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এ হল হাজার হাজার বঞ্চিত মানুষের ভোটাধিকার ও মর্যাদা ফিরিয়ে দেওয়া। দলের জাতীয় আহ্বায়ক ও তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য সংশ্লিষ্ট এলাকায় বৈধ ভোটারদের তাদের বাগিচা শ্রমিক হিসেবে নিজেদের কর্মসংক্রান্ত নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
বিজেপি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তকে তাদের জয় বলে দাবি করে বলেছেন, তাদের আবেদন অনুমোদন করেই নির্বাচন কমিশন এ রাজ্যে এসআইআরে চা বাগান ও সিংকনা বাগানের কর্মসংস্থানের রেকর্ডকে স্বীকৃতি দিয়ে সেগুলোকে পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলনেতা এই সুযোগের সদ্ব্যবহার এবং কর্মসংস্থানের রেকর্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে এই অঞ্চলে সব যোগ্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন। বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তরবঙ্গের জেলাগুলির চা বাগান এবং সিংকোনা বাগানে কর্মসংস্থানের পরিচয়পত্রের এই মান্যতা ব্যবহার করে এসআইআর এর যে তথ্য বিশেষত হিয়ারিং এর সময় চাওয়া হয়েছে নাম তোলবার ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে এই যে সুযোগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক এবং সিংকোনা বাগানের শ্রমিকদেরকে দিয়েছেন সেটাকে ব্যবহার করবার অনুরোধ জানাচ্ছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, উত্তরবঙ্গের একজন জনপ্রতিনিধি মানুষ হিসাবে আমার ধন্যবাদ। নাগরিকত্ব ইস্যু নিয়ে বিতর্ক এবং এসআইআর আবহে সিএএতে আবেদন করে মাত্র 4 মাসের মাথায় ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কালেখাটলা পঞ্চায়েতের বরগাছি গ্রামের বাসিন্দা সবুজ দাস এবং তার পরিবার। এসআইআরের শুনানি পর্বের অনিশ্চয়তার মাঝেই নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দাস পরিবার। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে দাস পরিবারের পক্ষ থেকে সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা হয়। চলতি বছরের 8ই জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তার নাগরিকত্ব শংসাপত্র প্রস্তুত বলে একটি ইমেল পান। নির্দিষ্ট সময়ে ডাকযোগে তা পৌঁছে যাবে বলেও জানানো হয়। জানা যায়, বাংলাদেশের চট্টগ্রাম জেলার বসবাস করতেন সবুজ দাসের পরিবার। 26 বছর আগে সবুজ দাসের বাবা প্রয়াত চাঁদমণি দাস, মা চন্দ্রতা দাস, সবুজ ও তার ভাই ভারতে চলে আসেন। পূর্বস্থলীর বরগাছি গ্রামের মাঝের পাড়ায় বসবাস করতেন তারা। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর পাল জানিয়েছেন, শাসক দল সিএএ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেই প্ররোচনায় পা না দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে আগ্রহীদের আবেদন করার আহ্বান জানান তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী নজিরবিহীনভাবে সরকারি কাজে বাধা দিয়েছেন এবং তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন। এর ফলে গোটা রাজ্য এবং সারা দেশে আলোচনা শুরু হয়েছে। এই বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই বিরোধী দলনেতার ওপর আক্রমণ করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গঙ্গাসাগর মেলায় নজরদারি ও ভিড় নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, এবছর গঙ্গাসাগর মেলায় 1 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হতে পারে। এই বিপুল ভিড় সুষ্ঠুভাবে সামাল দিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তৈরি নেভি সি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একটি প্রতিবেদন। ভক্তির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে সাগর মেলা রীতিমতো হাইটেক, ছত্রে ছত্রে মিলছে তার প্রমাণও। গঙ্গাসাগর মেলায় নজরদারি ও ভিড় নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, এবছর গঙ্গাসাগর মেলায় 1 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হতে পারে। এই বিপুল ভিড় সুষ্ঠুভাবে সামাল দিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি নেভি সি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 7টি স্যাটেলাইট ও একাধিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে কোথায় কতটা ভিড়, যান চলাচলের অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মুহূর্তে মুহূর্তে তথ্য পাচ্ছে প্রশাসন। সেই তথ্যের ভিত্তিতেই নেওয়া হচ্ছে দ্রুত সিদ্ধান্ত। গঙ্গাসাগর মেলা 2026কে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তার জন্য ব্যবহার হচ্ছে পিটিএমএস, সিসিটিভি সার্ভাইলেন্স, নিরীক্ষণ, ডিজিটাল তথ্য পরিষেবা দর্শন, সাগর সঞ্চার, পরিচয় ও বন্ধন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে সহায়তা করবে অনুসন্ধান অ্যাপ। এছাড়াও যাত্রীদের সহায়তার জন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর 1800-532-5328। প্রশাসনের আশা, আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবারে গঙ্গাসাগর মেলা হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ আবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আগামী 7 দিন রাজ্যের সর্বত্র শীত বজায় থাকবে এবং তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 163তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী বলেছেন, ভারত পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে তার অভিজ্ঞতা বিভিন্ন দেশের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আজ মার্কিন যুক্তরাষ্ট্রে G7 ক্রিটিক্যাল মিনারেলসের বিষয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করবেন। ভাদোদারায় সিরিজের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-0 এগিয়ে গিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্স আজ দুদিনের সফরে ভারতে আসছেন। এটি হবে চ্যান্সেলর মার্সের প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন। দুই নেতা ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতির পর্যালোচনা করবেন। এই অংশীদারিত্ব গত বছর রজত জয়ন্তী পূর্ণ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা এবং গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতাকে আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশ বান্ধব জ্বালানি, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও মতবিনিময় করা হবে। জার্মান চ্যান্সেলর সবরমতী আশ্রম এবং অ্যাডেলস স্টেপওয়েল পরিদর্শন করবেন এবং ঘুড়ি উৎসবে যোগ দেবেন। এরপর তিনি বেঙ্গালুরুতে বস ক্যাম্পাস এবং ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত এক অভূতপূর্ব নিশ্চয়তা প্রত্যক্ষ করেছে। তিনি গতকাল রাজকোটে কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন। ভারত দ্রুত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। এই লক্ষ্য অর্জনে সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শিল্প বাণিজ্য জগতের প্রথম সারির নেতৃবৃন্দকে ভারত এবং সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের জন্য এটি সঠিক সময়। তিনি উল্লেখ করেন, কচ্ছে বিশ্বের বৃহত্তম 30 গিগাওয়াট পরিবেশ বান্ধব শক্তি পার্ক তৈরি করা হচ্ছে। এই অঞ্চলের রূপান্তরের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, মোরবি, জামনগর, রাজকোট শিল্পাঞ্চল তার দক্ষতা এবং বিশ্বজুড়ে সংযোগের কারণে মিনি জাপান ডাকনাম অর্জন করেছে। তিনি বন্দর নেতৃত্বাধীন উন্নয়ন, মৎস্য ও পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের বড় সুযোগের কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, জিএসটি, আইটি, বিমা, শ্রম এবং পারমাণবিক শক্তির মতো ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কারের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म लागू किए थे, हर सेक्टर पर इसका अच्छा असर दिखा। विशेष रूप से हमारे एमएसएमईज को बहुत फायदा हो रहा है। रिफॉर्म एक्सप्रेस पर सवार भारत ने बहुत बड़ा रिफॉर्म इंश्योरेंस सेक्टर में किया गया है। भारत ने ऐतिहासिक लेबर रिफॉर्म्स को भी लागू कर दिया है। भारत को एश्योर्ड एनर्जी की बहुत जरूरत है और इसका बहुत बड़ा माध्यम न्यूक्लियर पावर है। इसको देखते हुए हमने न्यूक्लियर पावर सेक्टर में भी नेक्स्ट जनरेशन रिफॉर्म किया है। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। তিনি দেশ বিদেশের প্রায় 3000 যুবক যুবতীর সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা 10টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তাদের ভাবনা উপস্থাপিত করবেন। রাষ্ট্রীয় দিক থেকে এগুলি খুব গুরুত্বপূর্ণ। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে যুব সমাজের ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 উপলক্ষে প্রবন্ধ সংকলন প্রকাশ করবেন। এই সংকলনে ভারতের উন্নয়নে কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী জাতি গঠনের লক্ষ্য সম্পর্কে অংশগ্রহণকারীরা প্রবন্ধ লিখেছেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026
তারিখ থেকে শুরু হয়েছে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মেধাভিত্তিক 3 পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় স্তরের প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কুইজ, একটি প্রবন্ধ প্রতিযোগিতা এবং রাজ্য স্তরে নিজেদের মতামত উপস্থাপনা করার সুযোগ পাওয়া গেছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্যায়ে ডিজাইন ফর ভারত, টেক ফর বিকশিত ভারত, হ্যাক ফর এ সোশ্যাল কজের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে দিনটি বিবেক চেতনা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে এবং বেলুর মঠে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ মঞ্চ প্রগতির সূচনা হয় 2015 সালে। এর 50তম বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত প্রকল্প এবং জনসাধারণের অভাব অভিযোগের নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রগতি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক আদর্শ উদাহরণ। এখানে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক একটি একক ডিজিটাল ব্যবস্থাপনায় নানা সিদ্ধান্ত নিয়ে থাকে। বিভিন্ন বিষয় প্রকল্পের বিলম্বের কারণগুলি চিহ্নিত করে সেগুলির সমাধানের পথ খোঁজা হয়। আজ আমরা নাগপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এইমস প্রতিষ্ঠার কথা আপনাদের কাছে তুলে ধরব। 2015 সালের 7ই অক্টোবর এই প্রকল্পের সূচনা হয়। প্রকল্পটির জন্য 1577 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রধানমন্ত্রী 2017 সালে প্রকল্পের কাজের পর্যালোচনা করেন। 2021 সালের 30 ডিসেম্বর নাগপুরে এইমস তৈরির কাজ শেষ হয়। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের মানুষ এই প্রকল্পে প্রভূত লাভবান হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার ভারতকে একটি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে কল্পনা করে। এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি রাজ্যকে তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিরুভনন্তপুরমে নিউ ইন্ডিয়া নিউ কেরালা কনক্লেভের উদ্বোধন করে তিনি আয়ুর্বেদ, তথ্য প্রযুক্তি, পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্রে সে রাজ্যের পারফরমেন্সের প্রশংসা করেন। তিনি বলেন, এলডিএ এবং ইউডিএ সরকারের কারণে সৃষ্ট রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আওতায় রাজ্যের নতুন নেতৃত্বের প্রয়োজন। यूडीएफ और एलडीएफ न हमारी आस्थाओं को सुरक्षित रख सकते हैं, न केरल को सुरक्षित रख सकते हैं, न केरल को विकसित बना सकते। और मैं आज केरल की जनता को बताने आया हूं कि पूरी दुनिया में कम्युनिस्ट पार्टियां खत्म हो गई और पूरे देश में कांग्रेस खत्म हो रही। अब केरल के विकास का रास्ता नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए में ही है। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ভাষাগুলিকে আরও বেশি ব্যবহারের উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। এর ফলে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব মানবতার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে। নতুন দিল্লিতে আয়োজিত 3য় আন্তর্জাতিক ভারতীয় ভাষা সম্মেলন 2026-এর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী বিড়লা আরও বলেন, ভারতীয় ভাষাগুলি সংস্কৃতি, মূল্যবোধ এবং সভ্যতার আত্মা, যা দেশের ঐক্য ও বৈচিত্র্যকে শক্তিশালী করে। তিনি আরও বলেন, প্রত্যেকেরই নিজের মাতৃভাষায় কথা বলতে গর্ববোধ করা উচিত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী উন্নয়নের আকাঙ্ক্ষার সঙ্গে আপোষ না করে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনে ক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলিকে সহায়তার জন্য আন্তর্জাতিক স্তরে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে IRENA ষোড়শ সমাবেশে গতকাল মন্ত্রী এই মন্তব্য করেন। বিশ্বব্যাপী জ্বালানির ব্যবহারের পরিবর্তনের জন্য প্রচুর বিনিয়োগ এবং সহযোগিতার প্রয়োজন। 2030 সালের মধ্যে শুধুমাত্র ভারতেই প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই অর্থ পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন, সঞ্চয়, পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং গ্রিড বসানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। মন্ত্রী বলেন, ভারত তার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে ভাগ করে নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। তিনি পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের সম্পর্কেও জানিয়েছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে G7 ক্রিটিক্যাল মিনারেলস এর বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। G7 গোষ্ঠীর এই বৈঠক কৌশলগত সম্পদের জন্য বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শ্রী বৈষ্ণব সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির জন্য সুরক্ষিত সরবরাহ শৃঙ্খল অপরিহার্য। এর আগে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানান, অস্ট্রেলিয়া এবং ভারত সহ আরও বেশ কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ খনিজগুলি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে আয়োজিত G7 অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দেবে। লিথিয়াম, কোবাল্ট, গ্রাফাইট, তামা এবং রেয়ার আর্থের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলি প্রতিরক্ষা ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন, বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরির ক্ষেত্রে অপরিহার্য।
ভাদোদরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেছে। টস জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 50 ওভারে নিউজিল্যান্ড 8 উইকেটে 300 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 49 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ে অগ্রগতির পর্যালোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। খবর শেষ হলো।